শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। সংস্কার নিয়ে দলীয় অবস্থান ঠিক করতে 6 কমিটি গঠন করল বিএনপি। এবার জানাবো ভারতে দালাই লামার পথে শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো আবারও শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটিতে 144 ধারা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের বিষয়ে দলীয় অবস্থান ঠিক করতে 6টি কমিটি গঠন করেছে বিএনপি। বিষয়ভিত্তিক কমিটিগুলো সংস্কার নিয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করে দলের কর্মকৌশল প্রণয়ন করবে। গঠিত 6টি কমিটি হল রাষ্ট্র সংস্কার, পাবলিক সার্ভিস কমিশন, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য, নির্বাচন কমিশন এবং ব্যাংকিং ও বাণিজ্য সংস্কার। এছাড়া দুর্নীতি দমন কমিশন, দুদক সংস্কার সহ আরও কয়েকটি কমিটি গঠনেরও কথা রয়েছে। এর বাইরে 2002 সালে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখা অধিকতর যুগোপযোগী এবং এর প্রচারের জন্য স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রাষ্ট্র গঠনে 31 দফা প্রচার ও জনমত তৈরিতে কাজ করবে। জাতির উদ্দেশ্যে ভাষণে গত 11 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কার করার পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত জানান। এই কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলোর পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, মূলত সরকার গঠিত কমিটি সংস্কার বিষয়ক কার্যক্রমের উপর ভিত্তি করে দলের কৌশল তৈরি এবং সে অনুসারে প্রাসঙ্গিক কাজ প্রণয়ন করতে কাজ করবেন তারা। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলে বিএনপি যাতে তাদের পরামর্শ তুলে ধরতে পারে সে প্রস্তুতিও নেবে এই কমিটি। দলের নেতারা বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সার্বিক সহায়তা দেবে বিএনপি। এর লক্ষ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে সংস্কারে আগাম প্রস্তাবও দিতে পারে কমিটিগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন নীতি নির্ধারক কালের কণ্ঠকে বলেন, সংস্কারের বিষয়ে বিএনপি কৌশল তৈরি করে তাদের আন্দোলনে মিত্রদল ও অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কালের কণ্ঠকে বলেন, সংস্কারের বিষয়ে দলের অবস্থান নির্ধারণ ও প্রাসঙ্গিক কাজ করা হবে কমিটির মূল কাজ। সরকার চাইলে বিএনপি সংস্কার নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবে। কোন কমিটিতে কারা আছেন? বিএনপি নেতারা জানান, প্রাথমিকভাবে খসড়া কমিটি গঠন করা হয়েছে, এতে আরও সদস্য যুক্ত করা হবে। দলীয় সূত্র মতে রাষ্ট্র সংস্কারের নামে একটি কমিটি গঠন করা হয়েছে। পুরো সংস্কারের কাজগুলো এই কমিটি সমন্বয় করবে। কমিটির প্রধান হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ আছেন এই কমিটিতে। পাবলিক সার্ভিস কমিশন সংস্কার নিয়ে কাজ করবেন সালাউদ্দিন আহমেদ, ইসমাইল জবিউল্লাহ, সাবেক আমলা বিজনকান্তি সরকার। প্রশাসন সংস্কার নিয়ে একক কমিটি কাজ করবে। শিক্ষা ও স্বাস্থ্য কমিটিতে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনকে প্রদান করা হয়েছে। নির্বাচন কমিশন সংস্কার কমিটিতে আছেন নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। এই কমিটিতে নির্বাচন কমিশনের সাবেক একজন কর্মকর্তাও থাকবেন। ব্যাংকিং এবং বাণিজ্য কমিটিতে আছেন আমির খসরু চৌধুরী মাহমুদ ও আব্দুল আউয়াল মিন্টু। এর আগে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই কমিটির গঠন ও তাদের কাজ কী হবে তা নিয়ে আলোচনা করা হবে বলে বিএনপির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। নিয়ম অনুযায়ী শেখ হাসিনা ভারতে বৈধভাবে 45 দিন আশ্রয় থাকতে পারবেন। তবে সেই 45 দিন শেষ হচ্ছে আজ শুক্রবার। এরপর তিনি সেখানে কী হিসেবে অবস্থান করবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের আওতায় ভারতে 45 দিন অবস্থান করতে পারবেন। অবশ্য তার সেই পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। শেখ হাসিনার সামনে 3টি পথ খোলা রয়েছে। প্রথমত, তিনি ভারতে উদ্বাস্তু হিসেবে আশ্রয় পেতে পারেন। দ্বিতীয়ত, বিশেষ রাজনৈতিক আশ্রয় পেতে পারেন। তৃতীয়ত, তিনি তৃতীয় কোনো দেশে আশ্রয় পেতে পারেন। সূত্র জানায়, শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মতো ইতিমধ্যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়েছে। সে কারণে ভারতে শেখ হাসিনার বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিতে পারে। আর সেটা হবে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতোই। তিব্বতের বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু 1959 সাল থেকে ভারতে আশ্রয় রয়েছেন। ভারতের ইতিহাসে কোনো বিদেশি ধর্মীয় নেতাকে বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘটনা ঘটেছিল সেই প্রথম। তারপর থেকে 65 বছরের বেশি সময় ধরে ভারতে আশ্রয় রয়েছেন দালাই লামা। এবার প্রতিবেশী দেশ হিসেবে শেখ হাসিনাও ভারতের দালাই লামার মতোই আশ্রয় পেতে যাচ্ছেন। ভারতের প্রতিবেশী দেশের রাজনীতিবিদদের আশ্রয় দেওয়ার অতীতে ইতিহাসও রয়েছে।
শেখ হাসিনা 1975 সালের পর ভারতে আশ্রয় ছিলেন। সে সময় দীর্ঘ 6 বছর তিনি সেখানে থেকেছেন। 1992 সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারকে আশ্রয় দিয়েছিল ভারত। তবে সে সময় নাজিবুল্লাহ দিল্লিতে আসতে ব্যর্থ হন। পরে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। 2013 সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে রাজনৈতিক আশ্রয় দেয় ভারত। এছাড়া 1950 সালে নেপালের মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহকে আশ্রয় দিয়েছিল দেশটি। ভারতে শেখ হাসিনা কি স্ট্যাটাসে অবস্থান করবেন সেটা এখনও অজানা। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। অবশ্য এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য চাওয়া হয়নি। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর না দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগও রয়েছে। আমরা কূটনৈতিক চ্যানেলে সম্পর্কটা রাখতে চাই। শেখ হাসিনা ভারতে অবস্থানের 45 দিন পূর্ণ হতে চলেছে। তাকে ফেরত চাওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সবকিছু আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানেই আছেন। আমাদের সেভাবে দেখতে হবে। ভারতে শেখ হাসিনার স্ট্যাটাসও জানা নেই বলে জানিয়েছেন তিনি। এদিকে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আমাদের সঙ্গে ভারতের প্রত্যাপন চুক্তি রয়েছে। এটি অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো দোষী মানুষ থাকে, উনি সাবেক মন্ত্রী হন আর যাই হন না কেন, উনার প্রত্যাপন আমরা চাইতে পারি। শেখ হাসিনা বিচার প্রক্রিয়া শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। খাগড়াছড়ি দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে সংঘর্ষে মারা গেছে 1 জন, আহত হয়েছেন অন্তত 50 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটিতে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগড়াছড়ির দীঘিনালা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে পাহাড়ি ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে রাঙ্গামাটি শহরের বনরূপা এসে বেশ কয়েকটি গাড়ি ও দোকানে হামলা চালায়। খবর পেয়ে বাঙালি প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কিছু দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে শহরে এখনও পরিস্থিতি থমথমে রয়েছে। শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ টহল টিম কাজ করছে। এই সংঘর্ষের ঘটনার কারণে শহরে গাড়ি চলাচল ও মানুষের উপস্থিতি কমে গেছে। ছাত্র জনতার উপর গুলি করা আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার। ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণে অভিযুক্ত শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি 2015 সালের 20 এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ভাঙচুর, হত্যা চেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলার আসামি। মোশাররফকে রাজধানীর রাদাবোর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংসের সিনিয়র সহকারী পরিচালক আ.ন.ম ইমরান খান শুক্রবার বাংলা নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।